রুক্মিণী মৈত্র কি দেবের কারণে এই ইন্ডাস্ট্রিতে সাকসেস পেয়েছে? তিনি কি দেবের সাথে আদৌ কোনো রিলেশনশিপে রয়েছে? কারণ সচরাচর তাকে দেবের সাথে দেখাই যাচ্ছে না। অনলাইনে তাকে নিয়ে এরকম অনেক ধরনের প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তোমরা জানলে অবাক হবে রুক্মিণী মৈত্রর আসল পরিচয় বা আসল স্ট্রাগল। আর আজ আমি এই রুক্মিণী মৈত্রর শুরু থেকে শেষ অবধি যত রকমের হিডেন তথ্য রয়েছে সবকিছুই তোমাদের মাঝে তুলে ধরবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। বান্ধবী রুক্মিণীকে নাকি খুব শীঘ্রই বিয়ে করছেন তিনি। অনেকে আবার বলছেন ভালোবাসাটা আসা কিচ্ছু নয়, নতুন ছবি চ্যাম যাতে বক্স অফিসে ভালো ব্যবসা দেয়, সেই জন্যই রুক্মিণী মিত্র আর দেবকে নিয়ে খবর তৈরি করা হচ্ছে। যদি ভগবান চাইছিল বলতে হয় না যে ভগবান অনেক সময় আসে না, কিন্তু তোমার জীবনে হয়তো একটা দেব পাঠিয়ে দেয় সেটা বলার জন্য। আমার প্রথম ছবির 11 দিন আগে আমি আমার বাবাকে হারাই, তো একটাই রিগ্রেট যে বাবাকে প্রথম কাজটা দেখাতে পারিনি। রুক্মিণী মৈত্র 27 জুন 1991 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 13 বছর বয়স থেকেই তার মডেলিং কেরিয়ার শুরু করে দিয়েছিলেন। মানে স্কুলে থাকাকালীনই তিনি মডেলিং করত। তার মডেলিং কেরিয়ারের সময় তিনি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং অনেক ধরনের ম্যাগাজিনের সাথেও কাজ করেছে, যেমন বড় বড় কিছু কোম্পানি রিলায়েন্স, ল্যাকমি, ভোডাফোন, সানসিল্ক, প্যারাশুট, টাইটেন, টাটা টি, রাডো এলি, হাসবা, সেনকো গোল্ড, স্পেন্সার, আইটিসি, ফিয়ামা ডি উইলস, বিগ বাজার, লাক্স, ইমামি, এবং তিনি অনেক বড় বড় ফ্যাশন ডিজাইনারদের সাথে মডেল হিসাবে কাজ করেছে, যেমন মাসাবা গুপ্তা, অনিতা ডোংরে, সুনীত বর্মা, দেব আর নীল, অঞ্জু মোদি। এই দেবটা কিন্তু একটার দেব নয়, এবং তিনি সেই সময় তার প্রথম বলিউডের একটা মুভি অফার পায়, যার নাম হলো রাবনে বানাদি জোড়ি। এই মুভিটা প্রথমে তাকেই অফার করা হয়েছিল, তারপরে অনুষ্কা শর্মা এই কাজটা করেছে। তিনি তার ইন্টারভিউতে এটাও বলেছেন যে তিনি যখন স্কুল করতে করতে মডেলিং করতো তখন তাকে বাংলা এবং হিন্দি মুভির থেকে অফার আসতো, যেমন হিন্দি মুভির বড় প্রোডাকশন হাউস ইয়াশরাজ ফিল্ম থেকেও তাকে অফার করেছিল, এবং বেঙ্গলি প্রোডাকশন এসভিএফ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার, এগুলো থেকেও তাকে অনেক অ্যাপ্রোচ করেছিল যখন তার বয়স ছিল মাত্র 13 বছর। প্রচুর বাংলা ছবি, প্রচুর হিন্দি ছবি, মানে সেই সময় মনে হয় বেশি ছবির অফার পেতাম। তখন মানিরত্নমের অফিস থেকে কল এসছে, YRF থেকে কল এসছে, ছোটবেলায় SBF থেকে কল এসছে, কিন্তু তখন সে কোনো অফারই অ্যাকসেপ্ট করেনি, কারণ একটাই, তার পড়াশোনা। তিনি কখনোই চাইছিলেন না যে সে পড়াশোনা বাদ দিয়ে এই ফিল্মি জগতে আসুক, মানে তিনি তার পড়াশোনাটা কমপ্লিট করেই তারপরেই তার ফিল্মি জগতে আসার কথা ভেবেছেন। এর বড়সড় উদাহরণ হলো তিনি উচ্চ মাধ্যমিকে 93% পেয়ে পাশ করেছিল, মানে তার পড়াশোনাটা এতই ভালো ছিল। যেদিনকে দেখেছে আমি উচ্চ মাধ্যমিকে 93% নিয়ে ফিরেছি, সেদিনকে আমাকে আগলে ধরে চোখ থেকে জল। মানে যদি তাদের পরিবারের কথা বলা যায়, তাদের পরিবারটা প্রচুরভাবে ফিমেলদেরকে সাপোর্ট করত। মানে রুক্মিণীর বাবা মা, দিদা দাদু মেয়েদেরকে অনেক ওপরে রাখে। মানে তিনি যাই করতে গেছেন তার বাবা মা তাকে তাই সাপোর্ট করেছেন। তার ঠাকুর দাদা বা তার বাবা তাদের বাড়ির নাম্বার প্লেটে তার দাদার নাম না লিখে তার নামই লিখেছে, মানে নাম্বার প্লেটে তার ঠাকুর দাদা, তার বাবা এবং তার মানে রুক্মিণী মিত্রের নাম লেখা আছে। এই ছোট ছোট জিনিসই তার পরিবার থেকে সে অনেক কিছু শিখেছে। 2017 সালে রুক্মিণী চ্যাম্প মুভির মাধ্যমে এই মুভি জগতে পা রাখেন, এবং তারপর থেকে একটা জিনিসই রটে যায় যে দেবের গার্লফ্রেন্ড রুক্মিণী, এবং তার জন্য সে তাকে চান্স দিয়েছে এই মুভিতে। কিন্তু এগুলো পুরোপুরি মিথ্যা। হ্যাঁ, দেবের মুভিতে সে প্রথম কাজ করেছে, কিন্তু এর আগেও তাকে অনেক বড় বড় মুভি হাউস থেকে অফার করেছিল। তিনি তার পড়াশোনার জন্য কাজ করেনি। এবার যদি দেবের কথাটা বলি, সে তার সাথে রিলেশনশিপে আদৌ আছে কিনা তার অন্যতম প্রমাণ হলো ওয়ার্ল্ডের সব থেকে বড় সংস্থা উইকিপিডিয়ায় রুক্মিণী মৈত্রের পার্সোনাল লাইফের একটা কলামে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে রুক্মিণী মৈত্র ইজ ইন এ রিলেশনশিপ উইথ ফেলো একটা দেব। এবং এটাকে কনফার্ম করতে আমি দেবের প্রোফাইলেও চলে যাই, সেখানে তার লাইফ এবং ব্যাকগ্রাউন্ডের একটা কলামে একদম নিচে দেখো লেখা রয়েছে দেব ইজ ইন এ রিলেশনশিপ উইথ ফেলো অ্যাক্টরস রুক্মিণী মৈত্র। এবং টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদনে এটা কনফার্ম হয়ে যায় যে তারা 2013 সালের আগের থেকে ডেট করছে, মানে তারা রিলেশনশিপে ছিল অনেক আগের থেকে। দেখো 2013 সালে যখন যোদ্ধা মুভির শুটিং চলছিল তখন এই পিকচারটাকে দেখো, এখানে দেব, রুক্মিণী মিত্র, রাজ চক্রবর্তী, মিমি চক্রবর্তী, তারা সবাই ছিল এক জায়গায় সেলিব্রেট করছিল। রুক্মিণী মিত্রর প্রথম মুভি এসেছিল 2017 সালে, কিন্তু তারা 2013 সালের আগের থেকেই একে অপরের সাথে পরিচিত ছিল। কিসের কারণে? এর কারণ হলো একটাই, তার কিছু বান্ধবীর কলেজের ফ্রেন্ড ছিল এই রুক্মিণী মিত্র, আর তাদের দ্বারাই দেখা হয়েছিল দেবের সাথে রুক্মিণী মিত্র। তারপর থেকেই তারা রিলেশনশিপে আসতে থাকে কোনো মুভি ব্যাকগ্রাউন্ড ছাড়াই। অনেকে বলে
বলে রুক্মিণী মৈত্র এই দেবের দ্বারাই সবকিছু করেছে, কিন্তু এটা একদমই ভুল। রুক্মিণী যেমন ট্যালেন্টও ছিল এবং সে খুব ইন্টেলিজেন্টও, এবং রুক্মিণী মৈত্রই তখন থেকেই দেবের ফ্যামিলির সাথেও পুরোপুরি ভাবে অ্যাটাচ হয়ে যায়। মানে প্রায়শই দেখা যায় সে দেবের ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে দেখানো হয়। এবং রিসেন্টলি কয়দিন আগে সে যখন একটা সন্দেশ টিভিতে তার ইন্টারভিউ দিচ্ছিল, তখন সে তার নিজের মুখেই কনফার্ম করে দেয় যে দেবের সাথে তিনি রিলেশনশিপে রয়েছে, সেটা অনেক বছর ধরে রয়েছে, সে সেটাই কনফার্ম করে দেয় তার ওই ইন্টারভিউ এর মাধ্যমে। ওয়িং টু দ্যাট ফ্যাক্টর আমরা দুজনে কোথাও না কোথাও জানি যে শত কাজের মধ্যেও নিজেদের ওই ছোট্ট একটা বাসা খুঁজে নেওয়া, তা আমরা দুজনে হয়তো জানি। তিনি চাইলেই তার ফিল্মি ক্যারিয়ারটা 2017 সালে চ্যাম্পের আগের থেকেই শুরু করতে পারত, কিন্তু তার পড়াশোনা কমপ্লিট করার জন্যই তিনি এই মুভি জগতে আসেননি। তাই এটা ক্লিয়ার হলো যে তিনি দেবের কারণে এই ফিল্মি জগতে আসেননি বা তার দ্বারাই তিনি এত সফল হননি, তার পিছনেও অনেক পরিশ্রম ছিল। কিন্তু এটা মানতে হবে তিনি তার প্রথম ফিল্ম করার আগে দেবের সাথে রিলেশনশিপে ছিল, এবং তারপরেই তিনি দেবের সাথে ফিল্ম করা শুরু করে, পরপর অনেকগুলো মুভি করে, এবং তার জন্য তিনি তার ইন্টারভিউতেও বলেছে যে দেবকে আমার জীবনে ভগবান হিসাবে পাঠিয়েছে। হয় না যে ভগবান অনেক সময় আসে না, কিন্তু তোমার জীবনে হয়তো একটা দেব পাঠিয়ে দেয় সেটা বলার জন্য। সত্যি কথা বলতে এই ভিডিওটা বানানোর আগে পর্যন্ত আমি ভাবতাম যে রুক্মিণী মিত্র নেপোটিজমের দ্বারা, মানে দেবের দ্বারাই এই ফিল্মি জগতে সাকসেস হতে পেরেছে, কিন্তু আমার ধারণাটা পুরোপুরি ভুল যখন তার ব্যাপার নিয়ে আমি রিসার্চ করতে শুরু করলাম এবং সন্দেশ টিভিতে তার পুরো ইন্টারভিউটা দেখলাম। মানে তার কাহিনীটাও একটা ইন্সপায়ারিং কাহিনী, এবং এই মেয়েটাও খুব ইন্টেলিজেন্ট। এরপরে আসি তার সিনেমা জগতের কথায়। 2017 সালেই তিনি চ্যাম্প মুভির মাধ্যমে এই ফিল্মি জগতে আত্মপ্রকাশ করেছিলেন। ভাঙা চোরা কষ্টগুলো হঠাৎ ভিড় করে যে মুভিটা 30শে জুন 2017 সালে রিলিজ করা হয়েছিল, এবং মুভিটার বাজেট ছিল 3 কোটি টাকা, বক্স অফিসে 8.9 কোটি টাকা, ওই প্রায় 9 কোটি টাকা কালেকশন করেছে, যেটা একটা সুপারহিট মুভির খিতাব পায়। এবং তার সাথে সাথে সেই সালেই দেবের সাথে তার আরেকটা মুভি রিলিজ হয় ককপিট নামে, এবং এই মুভিটা বক্স অফিসে হিট হয়েছিল। তারপরে 2017 সালে তিনি দিদি নাম্বার 1, দাদাগিরি আনলিমিটেড, অপুর সংসার নামক রিয়েলিটি শোতে অ্যাজ এ গেস্ট হিসাবেও যায়, এবং 2018 সালে জিও ফিল্মফেয়ার ইস্টে ক্যাম্প এবং ককপিট মুভিতে বেস্ট ডেবিউ ফিমেল অ্যাক্টরের জন্য অ্যাওয়ার্ডও পায়, এবং বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে মোস্ট প্রমিসিং অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পান। তারপরে 2018 সালে আবার দেবের সাথে তার আরেকটা মুভি আসে কবির। আকাশে অল্প নীল ভুল হতো। এই মুভি চলাকালীন শুটিং এর সময় তার পাও ভেঙে গেছিল, এবং তার জন্য তিনি 1.5 মাস বাড়ি বসেছিল। 2019-এ তার দুটো মুভি আসে, কিডন্যাপ এবং পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড মুভিটা বক্স অফিসে পুরোপুরিভাবে ফ্লপ হয়ে গেছিল, এবং 2020 সালে জিতের প্রডিউস করা জিৎস ফিল্মস ওয়ার্কের ব্যানারে একটা মুভি এসেছিল সুইজারল্যান্ড। তোমাকে ছুতে নেমে যেখানে তিনি প্রথমবারের মতো আবির চ্যাটার্জির সাথে লিড রোলে কাজ করেছিলেন, এবং এই মুভিটাও মোটামুটি ভালোই চলেছিল। এরপরে 2021 সালে বলিউডের অনেক বড় কোম্পানি জি স্টুডিও এবং সানশাইন পিকচারের দ্বারাই তিনি বলিউডে পা রাখেন। সেখানে তিনি বিদ্যুৎ জামওয়ালার সাথে তিনি নিজে লিড রোলে কাজ করেছিলেন। মুভিটা বক্স অফিসে অ্যাভারেজ পারফরমেন্স করেছিল। তারপরে 2022 সালে রাহুল মুখার্জির দ্বারা পরিচালিত একটি রোমান্টিক কমেডি চলচ্চিত্র আসে কিসমিস। অবশেষে ভালোবেসে চলে যাব। মুভিটি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের দ্বারাই তৈরি হয়েছিল, এবং মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন দেব এবং রুক্মিণী মিত্র। মুভিটির বাজেট ছিল 1.4 কোটি টাকা, বক্স অফিসে 2.6 কোটি টাকা কালেকশন করে অ্যাভারেজ হয়। 2023-এ আসে ব্যোমকেশ ও দুর্গ রহস্য, যেটাও বক্স অফিসে সেরকম কোনো সাড়া ফেলতে পারেনি। 2 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 3.5 কোটি টাকা কালেকশন করে। তারপরে তিনি বিদ্যুৎ জামওয়ালার আরেকটা মুভি ক্র্যাক, এই মুভিতেও একটা ক্যামিও অ্যাপিয়ারেন্স দিয়েছিল একটা সঙ্গে, যে সংটার নাম হলো রোম রোম। এবং রিসেন্টলি 2024-এ তার একটা মুভি মুক্তি পায় বুমেরাং জিতের সাথে। এটাই তার জিতের সাথে প্রথম ফিল্ম। এত বড় দামের উপর তুমি কাকু বলে ডাকবে? কোথায় কষ্ট কাকু? তুমি বুঝবে না মা। এবং এই মুভিটা যেরকম বক্স অফিসে তো সুপারহিট হয়েছেই, এবং তার যে ডবল রোল ঈশা সেন এবং নিশা, এই নিশা হলো তার রোবোটিক রোলটা। এই রোবোটিক রোলটার জন্য সে প্রচুর প্রশংসা পেয়েছে, মানে তার রোলটাকে সবাই পজিটিভ রিভিউ দিচ্ছে। রুক্মিণী মৈত্রর কেরিয়ারটা সবে শুরুই হয়েছে, আশা করি তিনি ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো কাজ করবে। আমার তরফ থেকেও শুভকামনা রইল। আর সর্বশেষে একটা কথাই বলবো, হ্যাঁ তিনি দেবের সাথে রিলেশনশিপে রয়েছে,
রয়েছে, তার জন্য এই নেপোটিজমের ব্যাপারটা না তোলাই ভালো। তিনি তার কাজের মাধ্যমে সবাইকে জবাব দিচ্ছে। আই লাভ হার ওয়ার্ক। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই রুক্মিণী মৈত্রর ব্যাপারে তোমার কি ধারণা ছিল সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।